দোয়া করব, সেজন্য মূলত আমাদের এখানে আজকে বসা। এবং তোমরা ব্যানারটি লক্ষ্য করো, এখানে কিন্তু তোমাদেরই নাম আছে। আয়োজনে শিক্ষার্থী, ছাত্রছাত্রী ও শিক্ষক তোমাদেরই কিন্তু অবদান, ঠিক আছে? তোমাদের কারণে এই অনুষ্ঠান, যা হোক এই অনুষ্ঠান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى যে আন্দোলনের মাধ্যমে আজকে আমরা পুনরায় একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ঠিক না বলো সত্যি? একটা স্বাধীনতা পেয়েছিলাম, যে স্বাধীনতা স্বাধীন হতে পারে নাই, যে স্বাধীনতার পরে স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। এদেশের মানুষ, এদেশের সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার আদায় করতে পারে নাই। আজ আমার মনে হচ্ছে যে বুক ফুলে আমরা শান্তির নিঃশ্বাস নিতে পারছি। মনে হচ্ছে 5ই আগস্টে আমাদের বাংলাদেশে একটা পরিপূর্ণ স্বাধীনতা বাংলাদেশ হিসেবে গড়ে উঠেছে, স্বাধীনতা অর্জন করতে পেরেছে। শুধু এই কথার মধ্যে দিয়ে শেষ করলে হবে না। আমরা যে স্বাধীন পেয়েছি, স্বাধীনতা অর্জন করতে পেরেছি, শুধু তাই নাই, স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা হচ্ছে অনেক বড় কঠিন ব্যাপার। এটা আমাদেরকে মনে রাখতে হবে। স্নেহের ভালোবাসার ছাত্ররা, আমারও একটা ছেলে আছে যে আন্দোলনে শামিল ছিল। খুব কষ্ট লাগে ওই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যে সমস্ত সুন্দর সুন্দর সোনার ছেলেরা। আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা বাপ আন্দোলনে গেছে, চিৎকার করে ওই প্রশাসনের দিকে, পুলিশ বাহিনীর বাহিনীর দিকে তাকিয়ে বলছে, তোমাদের দোহাই লাগে, তোমরা গুলি করো না, তোমরা আর এদেরকে মারো না, এরা আমাদের সোনার টুকরা ছেলেরা, এরা ভবিষ্যতের এই দেশ গড়ার পক্ষে যারা আজকে কাজ করছে, এরা এই ভবিষ্যতের এই দেশ পরিচালনা করবে, এদেশকে রক্ষা করবে। এদের সোনার টুকরা ছেলেদেরকে তোমরা গুলি করো না, গুলি করতে হয় আমার মুখে গুলি করো। এত সুন্দর আবেগ নিয়ে কথা বলার কারণ কি জানো? কারণ একটাই, তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমাদেরকে এই দেশ গড়তে হবে, এই জাতিকে গড়তে হবে, এই জাতির একমাত্র কণ্ঠস্বর হবে তোমরা। সুতরাং তোমরা যদি এই পথটাকে সুন্দরভাবে এই দেশকে পরিচালনা করতে না পারো, তাহলে তোমাদের দেশ একদম ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্যই তারা উঠে পড়ে লেগেছিল। 1 জুলাই এই ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। কিসের ভিত্তিতে আন্দোলনটা শুরু হয়েছিল তোমরা কি জানো? কোটা আন্দোলন। কিসের জন্য? সামান্য একটা কোটার জন্য। এদেশের জালিম সরকার শেখ হাসিনা একটা কথা বলেছিল কি? রাজাকার সম্বোধন করেছিল কাদেরকে? এদেশের আম জনতা। রাজাকারের অর্থ, যে রাজাকারের মূল ভিত্তি আসলে শেখ হাসিনা নিজেও জানে না যে আসলে রাজাকার কারা, রাজাকার কে ছিল, কে দেশের দোষর ছিল। আজকে বাংলাদেশের যাদেরকে রাজাকার করতেছিল, তারা তো কোনোদিন পাকিস্তানে চলে যায়। যারা আজকে ভারতের দাবিদারি করেছিল, আজকে দেশ থেকে রাজাকার হয়ে তারাই পালিয়ে এসে ওপারে চলে গেছে, তাই না? আমাদের দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজ থেকে 15-20 বছর আগে সম্ভবত একটা কথা বলে গিয়েছিলেন, একটা ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা সম্পর্কে। সেগুলো আল্লাহ মিলাই দিয়েছে। বলেছিল কি, এদেশ শেখ হাসিনা আপা, আপনি চিন্তা করেন না, আপনি দেশ চালাচ্ছেন আপনার মেধা শক্তিতে নয়, আপনি দেশ চালাচ্ছেন আপনার আশেপাশে কিছু হুজুম পেশা বসায় রেখে দিয়েছেন। ওই হুজুম পেশাগুলো একদিন দেখবেন আপনার সর্বনাশ করে ছাড়বে। আসলে কথাগুলো তাই হয়েছে। তার পাশে যে হুজুম পেশাগুলো ছিল, সেই হুজুম পেশার পরামর্শক্রমে এই দেশ পরিচালনা করতে গিয়ে আজকে শেখ হাসিনার এই নাজেহাল অবস্থা হয়ে গেছে। সকালবেলায় তার খবর আসলো যে দেশের অবস্থা খারাপ, ছাত্ররা বঙ্গভবন ঘেরাও করেছে 5ই আগস্ট। দুপুরবেলায় তার রিজিকের যে ভাতটা ছিল, দুপুরবেলা লাঞ্চ করার ক্ষমতাও বাংলাদেশে তার হয়নি। সেনাবাহিনী আপনাকে আলটিমেটাম দিয়েছিল, আপনার হাতে 45 মিনিট সময় আছে, আপনি আপনার পথ দেখেন, নচেত আপনার বিপদ এখানেই আছে। যাই হোক, আজকে সেই শেখ হাসিনা ওই সেই ফেরাউন রমজানের মতো এদেশেও তার আধিপত্য বিস্তার করতে চেয়েছিল।
আমি আন্তরিকভাবে দুঃখিত। কথা আরো অনেক কথা আছে যেগুলো বুকের ভিতরে এখন ঘুষ কাছে শুধু বলার জন্য, বের করার জন্য হাতে সময় কম। সংক্ষিপ্ত সময়ের ভিতরে যেটুকু কথা বললাম বলতে আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবশেষে পরিশেষে আমি একটা আহ্বান, একটা দাওয়াতি মেসেজ তোমাদের মধ্যে দিয়ে আমি আমার কথা শেষ করব। মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা শহীদ হাসান আল বান্নার একটা উক্তি আমি আপনাদের মধ্যে দিতে চাই। সে তার মৃত্যুর আগে, শহীদ হওয়ার আগে একটা উক্তি দিয়েছিল, ওই কালেও to the teaching of Islam, to the rules of Islam, to the way of Islam. If this is politics to you, then this is our politics. এই শব্দের অর্থ হলো রাজনৈতিক একটা বক্তব্যের মধ্যে সে বলেছিল, আমরা তোমাদের ডাকছি কিসের ভিত্তিতে, কেন, why করলেও আমরা তোমাদের ডাকছি বিকজ তোমরা ইসলামের সুমহান শিক্ষা থেকে আসো, ইসলামের সঠিক দিক নির্দেশনার দিকে আসো। এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি তোমরা এটাকে রাজনীতি মনে করে থাকো, তাহলে এটাই আমাদের রাজনীতি, এটাই আমাদের মূলনীতি। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই শহীদি কাফেলা, এই কাফেলার মধ্য দিয়ে আমি একটা কাছে দিয়ে দিলাম সংগঠন যেটা ইসলাম কোরআন সুন্নাহর আলোকে আমাকে তৈরি হয়েছে। এই পথে যদি তোমরা নিজেদেরকে সময় দিতে পারো, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলছি, তোমাদের চরিত্র গঠন হবে, তোমাদের মেধাবী বাসিত হবে, তোমাদের সঠিক ন্যায্য অধিকার তোমরা আদায় করে ফিরে নিতে পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে কিছু বলবো না, শুধু বলতে চাই যে আজকে যে আন্দোলনটা হচ্ছে বা বলো বা আমরা যাদেরকে হারালাম এবং যাদের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পাইলাম, এই ইতিহাসটা কি, কিভাবে আসলো? 2018 সাল যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং এই সরকার সকল সরকারি চাকরির ক্ষেত্রে সকল ধরনের বৈষম্য তুলে দেয়, সেটা আবার 2023-24 সালে এসে নতুন করে যখন সরকার আবার ঘোষণা দেয় চাকরিতে কোটা থাকবে, তখন কিন্তু ছাত্ররা এটা মেনে নেয়নি। তারপরে তারা সবাই অসংখ্য মানুষের প্রাণের বিনিময়ে আজকে শুধু কোটা না, সকল ধরনের বৈষম্য থেকে আজ বাংলাদেশ মুক্ত হয়েছে। তোমরা ছাত্র আজকে ছোট আছো, তোমরা একদিন বড় হবা। আমি শিক্ষক হিসেবে এটা বলবো, তোমরা কখনো কোনো নির্যাতন মেনে নিবা না, কোনো অন্যায়কে মেনে নিবা না। তোমরা তোমাদের জায়গা থেকে অবশ্যই সকল সঠিক পথে থাকবা এবং ঠিকঠাক দিক নির্দেশনা দিবা এবং কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দিবা না। এটুকু আমি বলবো, তাহলে আগামী বাংলাদেশ অবশ্যই সুন্দর হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা 5 আগস্টের যে স্বাধীনতা অর্জন করেছিলাম সে বিষয়ে ইনামুল হক স্যার খুব মূল্যবান বক্তব্য পেশ করলেন, সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের ভিতরে মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যার, আশরাফুল হক স্যার, উনি ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন। স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আজকের এই বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীবৃন্দ, যে আজকের এই অনুষ্ঠানের প্রধান আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক উপস্থিত আছেন, আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং আমার সহকর্মী বৃন্দ এবং ছাত্রছাত্রীরা আছেন। আসসালামু আলাইকুম। আসলে আমি অল্প 2টা কথা বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। বৈষম্য, আসলে বৈষম্যটা কি? মনে করো তোমরা এই যে নিমতলা হাই স্কুলের ছাত্রছাত্রী, একই জায়গায় পড়াশোনা করো, একই মানের, কিন্তু তারা ভালো মানের, তারা চাকরি পাচ্ছ না। কিন্তু চাকরি পাচ্ছে কারা? ভুয়া মুক্তিযোদ্ধা ওটা তৈরি করে ওই পিছনের সারির ছাত্রগুলাকে চাকরি দেওয়া হয়। একটু আর কি বৈষম্য, একই জায়গায় একইভাবে লেখাপড়া করছে, সেখানে চাকরি না দিয়ে আবার ভারত থেকে যেমন সৈনিক, পুলিশ,
তারপর বিজেপি, এরকম বিভিন্ন ক্যাটাগরির লোকজন নিয়ে এসে বাংলাদেশে চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশে আমাদের এই ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছে না, এরা পাচ্ছে কি বেকার। তাহলে আমাদের দেশ থেকে অর্থ ওই দেশে পাচার হয়ে যাচ্ছে। বুঝতে পারেন এই যে কত ক্ষতি হচ্ছে, তোমরা অবশ্যই ওর যখন করতে পারবে, আর একটু বড় হলে যখন কলেজে যাওয়া বা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, ঠিক তখন আরো বেশি ভালো বুঝতে পারবা যে ব্যাপারটা কি। তো এই যারা জীবন দিয়ে গেল তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে গেল, তাদের দোয়ার অনুষ্ঠান আসবে যাতে তোমরা আগামী দিনে চাকরি পাও, তোমরা এই দেশে চাকরি করতে পারো, এই দেশে কোনো বৈষম্যতা থাকবে না, সমস্ত বৈষম্যহীন ভাবে চলতে পারো, জীবনযাপন করতে পারো। এদেশের ইলিশ মাছ ওই দেশে চলে যাবে, এদেশের গ্যাস ওই দেশে চলে যায়। আমরা কিন্তু গ্যাস 1500 টাকা, ওই দেশে গ্যাস কিনে 600 টাকা। আমরা ইলিশ মাছ খাই 2000 টাকা, ওই দেশে ইলিশ মাছ খাই 30। এই যে ক্ষতি, এই ক্ষতির সমস্ত কিছু হিসা তোমরা আগামী দিনে সেই ফল ভোগ করবা। যারা এই আন্দোলনের সমন্বয়কারী এবং শহীদ হয়েছেন, এই শহীদদের আমি মাগফিরাত কামনা করি। তারা আল্লাহর কাছে আমি দোয়া করি যে তারা জান্নাতবাসী হোক, তারা একটা নতুন জীবন, তোমাদের নতুন ভবিষ্যৎ উপহার দিয়ে গেল। এবং আমাদের আমরা যতদিন বাঁচবো তাদের সেই সুবিধাগুলো আমরা পেতে থাকবো, তোমরাও পেতে থাকবা। তাই তাদের জন্য তোমরা দোয়া করবা, তাদের জন্য যেখানে যে যতটুকু জানো তাদের জন্য, তাদের আত্মার জন্য দোয়া করবা, তারা যেন জান্নাতবাসী হয়। আর আমি তোমাদের সকলের সুস্থ সুস্বাস্থ্য কামনা করছি এবং শিক্ষক শিক্ষা ম্যাডাম সবারই সুস্বাস্থ্য কামনা করছি। কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ আমরা বারবার বলছি বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু বৈষম্য কি সেটা আমাদের জনাব মোহাম্মদ আশরাফুল হক স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে গেলেন। সেজন্য স্যারকে অসংখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের নিয়ে আমরা আলোচনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তা নিয়ে আলোচনা করছি। এই নিয়ে আমাদের মাঝে এবার মন্তব্য করার জন্য অনুরোধ সহকারী পড়ার দেন। আজকে আমি আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সাথে দু একটা কথা বলার জন্য ধন্যবাদ করছি। আজকের এই কোটা আন্দোলন কর্মসূচি বিরোধী ছাত্র আন্দোলনে যেহেতু ছাত্রছাত্রী আপনার মাত্রা কামনা নিউতলা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, আমার সহকর্মীবৃন্দ, এছাড়া উপস্থিত আছেন মুফতি নাসির উদ্দিন সাহেব, এছাড়া আমার সাথে উপস্থিত আছেন আমার ছেলে ছাত্রছাত্রী। আসসালামু আলাইকুম। আজকে দু একটা কথা না বললেই না। তোমরা আমার কথা কি শুনবা? আমি বসে বলবো, যদি শোনো তাহলে চুপ থাকতে হবে, তাহলে আমি কোনো কথা বলবো না এখানে। কারণ তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, কথা ঠিক না দেখে, তাহলে তোমাদের কথাগুলো শুনে রাখতে হবে। এক একটা দলিল যদি আগামীতে এই তারিখের ইতিহাস লেখা হয়, তখন কিন্তু তোমরা এই ইতিহাস পড়ো, কারণ তোমরা ইতিহাস লেখা করবা আর এখন তোমার জীবন ইতিহাস লেখা। তো আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথমে ছিল এটা কোটা আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল আহমেদের সামনে থেকে গরুবাহী ছাত্র ছাত্রবৃন্দ প্রথম আন্দোলন করেছিল কোটা না মেধা, মেধা না কোটা। প্রথম থেকে স্লোগানটা ছিল। আমি প্রথম দিদি পর্দা দেখি, তারপর আস্তে 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 বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে আন্দোলন শুরু হলো। জুলাই মাসের 1 তারিখ থেকে আন্দোলনটা শুরু হয়েছিল, কিন্তু 10-11 দিন 12 দিন যাওয়ার পরেও সরকার কোন বিষয়ে কথা বললেন না। আমাদের নির্বাচন সাহেব বললেন এখানে ছাত্রলীগই যথেষ্ট, বিষয়টা পরবর্তীতে জানি না। তার সাথে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত্রেবেলা লাইট বন্ধ করে দিয়ে মিছিলগুলো চালানো
হ্যাঁ তো আমি সবাই আন্তর্মাগরত করি যারা আবু সাইদ গতকাল দুজন ছাত্র মারা গেছে ইমন সহ আরো 10 ড্রাইভার মারা গেছে বাংলাদেশে যত টাকা বিদেশে পাচার হয়েছে তারা সেখান থেকে টাকা লুট করেছে ওই টাকা আমাদের এই 15,000 বর্গ মাইল এলাকাকে 7 বার বানানো যেত তা বাংলাদেশের এই টাকা ঘোরাতো না। ইতিমধ্যে আমরা পেয়েছি যে দরবেশ সাহেব সালমান রহমান উনি দাড়ি কেটে মাথায় কালো রং করে পালাতে গিয়েছিল, কিন্তু বাংলার এই তমাল ছেলেদের হাত থেকে তারা রেহাই পায়নি। সে নৌকার ভিতরে 3 দিন অবস্থায় থাকার পরে ডক্টর আনিসুল হক আইনমন্ত্রী আর এফ রহমান সাহেব উনি দুজন ধরা পড়েন। উনার ইতিহাস শুনলাম 36,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়েছে। 36,000 কোটি, উনার এত টাকা বাংলাদেশের লোকদের সম্পত্তি সে লুট করে রেখেছে, তারপরও বাংলাদেশ ব্যাংকের 36,000 কোটি টাকা তিনি লোন নিয়েছে। তার লোনের এত দরকার, তিনি সরকারকে দিয়ে রেখেছিল তুমি চালিয়ে দাও, বাংলা সমাজের বুকে গুলি চালিয়ে দাও। আমার কাওয়া কাজ বুঝেছে আমাদের এই ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য আমাদের ছাত্র লীগই যথেষ্ট। সেই কাওয়া কাদের আজ কোথায় তিনি? সেই কাওয়া কাদের ইতিহাস বলতে গেলে খেলা হবে যে ভাষণ দিয়েছিল, সেই খেলা তার কোথায় গেল? পরিশেষে আমি আমার একটু কথা বলে শেষ করবো। তার গুণগান অনেক কথা বলা যায়। আমি বললাম না 15 দিন বললেও এই শেখ হাসিনার কীর্তিকলাপের কথা বলে শেষ করা যাবে না। আমি গত 1 তারিখে যখন আন্দোলন শুরু হয় 15 তারিখ পর্যন্ত বাড়িতে উঠানামা করি এবং খবর পত্রিকা দেখি, যখন ফেসবুক এবং ইন্টারনেট লাইন অনলাইন সব বন্ধ করে দেওয়া হলো, তখন বাংলাদেশের আয়ত্ত আকাশে যে কি হতেছিল তা অনেকে অনুভব করার দরকার ছিল যে শেখ হাসিনা যদি মৃত্যুবরণ না করে, এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যদি মারা যায়, হয়তো বা তিনি পদত্যাগ করবেন না, হয়তো বা এই দেশ ছেড়ে সে পালাবেন না, এই বাংলার গৌরবকে সব হত্যা করবে, তাও তার কেয়ার ঠিক রাখবে এবং এই শাসককে সে মূল্যবান হিসাবে ধরে নেবে। কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং অনেক মানুষের জীবনের বিনিময়ে যখন 18 তারিখে বাংলাদেশের জনগণ যখন ঝাঁপিয়ে পড়লো, তখন 19 তারিখে 20 তারিখে কার্ফিউ জারি হলো, সমস্ত কার্ফিউ ভেদ করে যখন আন্দোলন শুরু হয়ে গেল, ইতিমধ্যে অনেক মানুষ মারাও গেল। শেষে ও দেখলো যে আমাদের এই আন্দোলন তো আপনাদের ছেলেরা বিভিন্ন রকম ভাবে আগায় দিয়ে যাচ্ছে, এমন অবস্থায় বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়ে গেল। 18 তারিখে কুষ্টিয়া সাদ্দাম বাজার এবং ওই বিভিন্ন বাজারে আগুন টাগুন দিয়েছিল, 2 জন ছাত্র মনে হয় নিহত হয়েছিল সেদিন। সেই আন্দোলনের নাম করে আমার নামে কেস দিল এই মিরপুর থানার আমলা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাবান জোয়ারদার, অত্র বিদ্যালয়ের এই পরিচালনা পরিষদের তিনি ছিলেন সভাপতি। অত্যন্ত দুঃখ হয় তিনি, আমি কিন্তু ছাত্র জীবনে 25 বছর ছাত্র দল করেছি, বিএনপি করেছিলাম। এই চাকরি জীবনে এসে আমি আর কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি জামাত বিএনপিকে সমর্থন করতাম। তাদের এই জোট সরকারে আমরা যদি ভোট যেত শুরু হয় স্কুলে চাকরি দেওয়ার পরে এই 2000 সাল থেকে 24 বছর আমি কিন্তু কোনো দলের সাথে সরাসরি কোনো সম্পৃক্ত ছিলাম না, বরং আমার স্কুলের বলেছেন 3 দেশে প্রথম এই ছাত্র আন্দোলন শুরু হয় 160 খ্রিস্টাব্দ থেকে প্রায় 2250 বছর আগে। তখন চীনা সরকারের দেশে আন্দোলন ছাত্র আর ছাত্রীরা আন্দোলন করছে। এরা ছোট্ট নিষ্পাপ শিশুর সামনে যদি আপনি টুকরা সাপ দেন, কুলিন সাপ দেন, কিছুদিন আগে রাসেল ভাইপার নাকি রাসেল ভাইপার সাপও যদি ওর সামনে দেন, ওর থেকে ছোট যারা আছে বলেন ওই সাপটা ধরা থেকে বিরত কি ওকে রাখা যাবে? দৌড়ায় ওকে পাকড়া রাখলো, সাপ ধরবেই, জোরে বলুন ঠিক কিনা? ছাত্র ছাত্রীরা যখন আন্দোলন করছে, আবু সাইদের মতো সন্তানদের ছাত্রদের বুকে যখন গুলি চালিয়েছে, আর শত শত ছাত্ররা যখন সামনে থেকে গুলি খেয়ে পড়ে যাচ্ছে, ছাত্ররা যখন তাদের আন্দোলন অব্যাহত রেখেছে, আমি তখনই বুঝতে পেরেছি। কারণ কি?
এই ছাত্র ছাত্রীদের দমানোর কোন রকমের সুযোগ নাই, ঠিক কিনা? সেই ছাত্র হলেন আপনারা, সেই ছাত্রী হলেন আপনারা। আপনাদের অবদান বিশাল। আপনারা এখন টের পাচ্ছেন, এই দোয়া অনুষ্ঠানে এসেছেন না, এটা ইতিহাস হয়ে থাকবে। এই গোটা বৈষম্য ছাত্র আন্দোলনের এই ভূমিকাটা যে আপনারা দোয়া অনুষ্ঠানে এসেছিলেন, উপস্থিত হয়েছিলেন, আপনারা আগামী প্রজন্মের কাছে এই গল্পটা করতে পারবেন। আমার বিশ্বাস, আমার বিশ্বাস। যাও আমি কিছু কথা বলি, সেটা হলো বহু ছাত্র প্রাণ দিয়েছেন, ছাত্রী জীবন দিয়েছেন, সাধারণ মানুষও জীবন দিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত এর থেকে বিরত হয় নাই। কি আপনারা জানেন? বারান্দায় খেলছে, এই শিশুটার বুকে পর্যন্ত গুলি চালিয়েছে, ঠিক কিনা? আমি কিন্তু এই 5 তারিখে যেদিন স্বাধীন হলো, স্বাধীনই বলবো, কারণ আমি 71 সালের যুদ্ধ দেখি নাই। আমি প্রোগ্রামে বলেছিলাম, 6 তারিখের প্রোগ্রামও বলেছিলাম, আমি 71 সালে মুক্তিযুদ্ধ আমি দেখি নাই, বায়ান্নর ভাষা আন্দোলন দেখি নাই, কিন্তু 2024 সালের হাসিনাকে তাড়ানোর বিদায় করার আন্দোলন দেখেছি। আমি বড্ড আফসোস নিয়ে বলি, এত নির্মম নির্যাতন করেছে, ছাত্রদের গুলি চালিয়েছে। আপনারা যান সরোয়ারদী হাসপাতাল মর্গে যান, এখনো বহু লাশ সেখানে অন্তত আছে, লাশের পরিচয় নাই। 12 বছরের শিশু সন্তান, যুবক সন্তান, এই লাশগুলো এখনো মর্গে আছে। যারা আন্দোলনে কি দেখেছেন আপনার, আমার কাছে মনে হতে পারে এই আন্দোলন না, কিন্তু সারা পৃথিবী এই আন্দোলনকে স্মরণ রাখবে। কারণ হাসিনা এমন একটা স্বৈরাচারী, প্রত্যেক পদে পদে এমন পুলিশ প্রশাসনকে নিজের পাঁচাটা গোলাম বানিয়ে দিয়েছিল। পাঁচাটা গোলাম কি? আমি এই জুম্মায়, মানে পরের জুম্মায়, অর্থাৎ সোমবারে বিজয় হলো, তার আগে জুম্মায় আমি মসজিদে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পিচ্চি ছাত্ররা, তার মা দেখা যাচ্ছে পানি তুলে দিচ্ছে সন্তানকে, যাও বাবা তুমি আন্দোলন করো। বাবা এসে বলতেছে তুমি রাস্তায় যাও। সেই আন্দোলনের বিজয় না হয়ে থাকতে পারে, সেই আন্দোলনের বিজয় না হয়ে থাকতে পারে, মসজিদ কারো থাকতে পারে না। লক্ষ্য করো আজকে কাদের জন্য দোয়া, কাদের জন্য দোয়া। এই পুলিশ প্রশাসন যেভাবে গুলি চালিয়েছে, 5.5 মাস জেল খেটেছে, 5.5 মাস। আমি তখন সাকসেসে কোচিং করতাম, আমার অপরাধ কি ছিল জানেন? সাইদি সাহেবের মুক্তির দাবিতে মিছিল করেছিলাম। সাইদি সাহেব করতে প্রত্যেকটি কথা বাস্তবতা হয়েছে, ঠিক কিনা? আমার বশির ভাই বললেন, ওই যে নাস্তিক বেঈমানরা, আমি সাইদি সাহেবের ভাষায় বলি, বরবাদ গুলিস্তান কে লিয়ে কি উল্লু কাবি হে, ফুল বাগানের ফুল ধ্বংস করার জন্য একটা হুতুম পেশা যথেষ্ট। হুতুম পেশা বসে গেছে প্রত্যেক কালে দাঁড়ে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? সাইদি সাহেব বলেন বারবার বলেছে সরকারকে ধাক্কা দিও না। সাইদি সাহেব বারবার বলেছে সরকারকে ভূতে ধরেছে। কিসে ধরেছে? ভূতের পা নাকি থাকে পেছন দিকে। কি আপনার ওয়াজ শোনেন নাই? এই ওয়াজ শুনেছেন আপনারা। এর বাস্তব দৃষ্টান্ত হয়েছে যে আপনারা যে জুলুম করছেন, নির্যাতন করছেন, আসবে সময় এমন ইন্দুরের গর্ত আপনারা পালাবার জায়গা পাবেন না। ঠিক কিনা? যারা ছাত্রছাত্রী, বিশেষ করে ছাত্রীরা উপস্থিত হয়েছেন, বোরকা খুব সাবধান। বোরকা সাবধান এই জন্য রাখবেন, আওয়ামী লীগের লিডাররা আপনার বোরকা নিয়ে পালাতে পারে। ঠিক কিনা? সময় এসেছে। আজকে আমি আপনাদের সামনে বলে যাচ্ছি, এরা যেই পরিমাণ জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, 1000-এর বেশি সন্তানকে যারা প্রকাশ্যে গুলি করেছে, আবু সাইদের মতো, পুত্তর মতো যারা সন্তানদের গুলি করে ফেলেছে, আগামী প্রজন্ম এই আওয়ামী লীগকে বলি দিয়েছে। ঠিক কিনা? প্রতিষ্ঠান থেকে শুরু করে, রাজপথ থেকে শুরু করে, আমি আওয়ামী লীগ করে আমি বলেছি, এই কথা যে বলবে তাকে জন্মের মতো পিড়ানো হবে। ঠিক কিনা? আমাদেরকে হক কথা বলতে দেয় নাই, ইমামতি করেছি, খুতবা দিতে দেয় নাই, সাইদি সাহেবের নামে দোয়া করবো, দোয়া করতে দেয় নাই, আমাকে গ্রেফতারি পরোয়ানা করেছে, পুলিশ নিয়ে এসে
আজকে তোমরা পালায় গেলে কোথায় জোর বলুন ঠিক কিনা? আমাকে তাদের প্রার্থীর প্রথম বলতে দেয় নাই। বছর সেল শুধু সেল হয়েছে আসে না, কত বছর এলাকায় আসা স্কুলে এমন অবস্থা করেছে, ধর্মশিক্ষা গ্রহণ করবে, স্রষ্টাকে চিনবে, এরকম কাজ এই জালিম সরকার রাখে নাই। জোরে বলুন ঠিক কিনা? এই জালিমের জুলুমের কাজ করার পেছনে আমার দেশের একটা কুখ্যাত সন্তান আছে, হাসানুল হক। জোরে বলুন কে? হাসানুল হক। নামটা মনে রাখবেন, নামটা মনে রাখবেন। এই হলো নমরুদ হাওয়ারের রূপ ধরে বিভিন্ন সময় আসবে, কিন্তু রাজনৈতিক ব্যক্তি ধোঁকা খেলেও ইসলাম প্রিয় মানুষগুলো এই রাশেদ খান মেনন, হাসানুল হকের মতো কোরআন জানেন, নাম মনে রাখতে। জোরে বলুন ঠিক কিনা? প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো জায়গায় যদি আবার এরা হাঁটু কেড়ে বসে এই ছাত্ররা আন্দোলন করে জম্মের মতো বাকির পুঁতে ফেলবে। জোরে বলুন ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, আমাদের সন্তানরা এখন পড়ে যে আমাদের পূর্বপুরুষ ছিল বানরের জাতি। কিসের জাতি বলেন তো? আপনারা মানুষ থেকে এসেছেন না বানর থেকে? আচ্ছা, এইরকম কথা যারা লিখতে পারে, আমরা তাদেরকে বলি বাবা আমরা বনি আদম আলাইহিস সালাম থেকে এসেছি। কার থেকে? অনেকের ধারণা চলে আসতে পারে আসলে বানর বানর ভাব, গাছে উঠি হয়তো বানর থেকে আমি এসেছি, এরকম ধারণা আসতে পারে। তাদেরকে বলছি আমরা এসেছি আদম আলাইহিস সালাম থেকে। কার থেকে? ধরে বলি কার থেকে? তাহলে আমরা আদমের জাতি, আর তোরা বানরের মতো বেহায়ার জাতি থেকে এসেছি, যার কারণে তোরা বানরের জাতি। ধরে বলো ঠিক কিনা? সব জায়গায় বলেছি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে একেবারে। এই আওয়ামী সরকার, বাকশালী সরকার, এই হায়রা সরকার, এই ফেরাউন সরকার হাজার হাজার মানুষের রক্ত তাদের কাছে আয়না ঘরের মতো দুঃসহ জায়গায় মানুষদের 8 বছর 10 বছর করে বন্দী রেখেছে। ধরে বলুন ঠিক কিনা? বিশেষ করে আমার ভাইয়ের, আপনার ভাইয়ের যে অত্যাচারের কথা যদি শোনেন কান্নায় ভেঙে পড়বেন। আমি তো একটা ঘটনা শুনে সেদিনকে দেখছি কয়েকবার। আমি বাবা বলছেন সমগ্র চ্যানেল 24, এই বাবার বুকে মাইক ধরেছে যে আপনার সন্তানের ব্যাপারে আপনার কি বক্তব্য? বাবা বলছে আমি সেদিন রাত্রে গাড়িটা নিয়ে বাইরে হলাম, আমি কল্পনা করতে পারি, আমি মনে করছি যে আমার ছেলেটা ঘুমায় আছে, কিন্তু আমি রাস্তায় যখন বাইরে হয়েছি কিছু ছেলে আমার দিকে দৌড়ায় আসছে যে ভাই এদিকে আসেন, একজন অসুস্থ আছেন, ছাত্র নিয়ে যেতে হবে হাসপাতালে, প্রচন্ড অসুস্থ, মারা গেল কিনা জানি না। আমাকে নিয়ে আসতো, আমি চলে আসলাম, গাড়ির গ্লাসটা খুলে দিয়েছি, তাকায় দেখি ভিতর বডিটা পড়ে আছে, আর কেউ না আমার কলিজার টুকরা সন্তান আপনারের, আমার সন্তান আপনারের, সন্তানের লাশটা পড়ে আছে। আপনারা খেয়াল করেছেন প্রকাশ্যে নির্মম ভাবে গুলি করতে পারে পুলিশ আমাদের সন্তান আবু সাইদের মতো মানুষকে, মুক্তর মতো মানুষকে, ছাত্রকে নির্মম ভাবে যারা হত্যা করেছে। একেবারে দোয়া অনুষ্ঠানে লাস্টে এসে বলি যারা হাজার হাজার রক্ত পিপাসু মানুষ, এই সমস্ত কুলাঙ্গারগুলো যারা হত্যা করেছে মানুষদের, এবং ছাত্র ছাত্রী যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং আমরা ইনশাআল্লাহ দোয়া করব, এখনই দোয়া করব। সকলে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার, ইখলাস একবার, নাস একবার এবং কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين গদিময় পরাকার বান্দা বান্দি পাশাপাশি মাসুম বাচ্চাদের নিয়ে তোমার দরবারে দুইখানা হাত দিয়ে তিনবার কাঙ্গালের মতো উঠায়া ধরেছি আল্লাহ। জেনে না জেনে জীবনে চোখ পুরা করেছি আল্লাহ। আমাদের শৃঙ্খলা ভাবে বসে